হ্যালো অল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 6 প্রশ্নবিচিত্রা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 6 আমরা শুরু করব। পেজ হচ্ছে 194। তোমরা খুব ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6 পেজ 194। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হলো 48 টাকা। আমি আবার বলছি 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হলো 48 টাকা। বিক্রয় মূল্য হলো 48 টাকা। বলছে বইটির ধার্য মূল্য কত? আমরা ধরি বইটির ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু বইটির ধার্য মূল্য ধরবো 100 টাকা। ধরি প্রথমে লিখছি, ধরি বইটির ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, এবার যদি 20% ছাড় দেয়, মানে যা প্রিন্ট আছে তার উপর 20% মানে 100 টাকা 20 টাকা ছাড় দিবে, তাহলে তার বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে আমরা লিখবো যে 20% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে আমরা লিখবো 20% ছাড়ে 20% ছাড়ে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে আমি ধরে নিয়েছি যে বইটির ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। এবার সে যদি 20% ছাড় দেয়, তাহলে সে বিক্রি করছে 80 টাকায়। তা আমরা লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, আমরা লিখবো বিক্রয় মূল্য 80 টাকা হলে লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা আমাকে কিন্তু ধার্য মূল্য বের করতে হবে, এবং যেটা আমি বের করব সেটা কিন্তু আমি ডান দিকে রেখে দেবো। ঠিক আছে, 20% ছাড় মানে কি? 20% ছাড় মানে যদি দাম 100 টাকা লেখা থাকে তাহলে বিক্রি হবে 80 টাকা। তার মানে 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু, তাহলে 100 নিচে 80 টাকা। অতএব বিক্রয় মূল্য দেখো দেওয়া আছে 48 টাকা, বিক্রয় মূল্য 48 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 48 টাকা হয় তাহলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 গুণন 48 তার নিচে 80। ঠিক আছে, এবার বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। একটা শূন্য কেটে গেল, কাটলে 6, তাহলে 6 10 60 টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে ধার্য মূল্য ইকুয়াল টু 60 টাকা। আমরা অ্যান্সার লিখব যে ধার্য মূল্য ইকুয়াল টু 60 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ধার্য মূল্য কত? 60 টাকা। ঠিক আছে, তাহলে আরেকবার বলে নিচ্ছি, এখানে দেওয়া আছে যে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হলো 48 টাকা। 20% ছাড় দিয়ে সে বিক্রি করছে, তার বিক্রয় মূল্য হয়েছে 48 টাকা। তাহলে বইটির ধার্য মূল্য কত? তাহলে আমরা প্রথমেই লিখে নেব, ধরি ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি ধরলাম বইটির দাম লেখা আছে 100 টাকা। এবার সে যদি 20% ছাড় দেয় তাহলে সে বিক্রি করবে 80 টাকা। 100 বিয়োগ 20
ইকুয়াল টু 80 টাকা। এবার নিচে লিখবো যে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা। 1 হলে কত, 48 হলে কত। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। 1-এর 2 নম্বর। দেখো প্রশ্নটা কি আছে, প্রশ্ন আছে যে ABCD সামান্তরিকের কোণ A ইকুয়াল টু 3x প্লাস 20 ডিগ্রি, কোণ A ইকুয়াল টু 3x প্লাস 20 ডিগ্রি এবং কোণ C ইকুয়াল টু 4x প্লাস 10 ডিগ্রি। কোণ C ইকুয়াল টু 4x প্লাস 10 ডিগ্রি হলে কোণ B এর মান কত? আমি একটা কথা বলছি যে সামান্তরিকের কিন্তু বিপরীত বাহু সমান হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। 3 নম্বর সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, সামান্তরিকের বিপরীত কোণ সমান। আর 4 নম্বর হচ্ছে সামান্তরিকের একই পাশের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সামান্তরিকের একই পাশের অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ছবি রেখে নিচ্ছি, তারপর আমি আরেকবার বলে দেবো। দেখো ছবি রাখাচ্ছি, দেখো এটা সামান্তরিক, আমরা একটা সামান্তরিক আঁকাবো, একটু বাঁকা করে আঁকাবে, সামান্তরিক। নাম দিচ্ছি এখানে A, এখানে হচ্ছে B, এখানে হচ্ছে C, এখানে হচ্ছে D। এখানে দেখো কোণ A এর মান দেওয়া আছে, কোণ A এই মান হচ্ছে 3x প্লাস 20 ডিগ্রি, আর কোণ C এর মান দেওয়া আছে, এই কোণ C এটা হচ্ছে 4x প্লাস 10 ডিগ্রি। বলছে কোণ B এর মান কত, এই মানটা কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটা কথা বলেছি যে সামান্তরিকের বিপরীত কোণ সমান, সামান্তরিকের বিপরীত কোণ সমান মানে কোণ A ইকুয়াল টু কোণ C, কোণ A এর সঙ্গে কিন্তু কোণ C সমান হবে। আর একটা কথা বলছি যে সামান্তরিকের একই পাশের অন্তঃকোণগুলির সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হবে, আবার এই দুটো কোণের যোগফলও কিন্তু 180 ডিগ্রি হবে, আবার এই দুটো কোণের যোগফলও 180 ডিগ্রি, অথচ 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখছি যে ABCD সামান্তরিকের কোণ A ইকুয়াল টু কোণ C। আমরা লিখছি ABCD সামান্তরিকের কোণ A ইকুয়াল টু কোণ C, বা এবার কোণ এর মান লিখছি 3x প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু 4x প্লাস 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু জানি সামান্তরিকের বিপরীত কোণ সমান, তার মানে কোণ A ইকুয়াল টু কোণ C। এখান থেকে আমরা কিন্তু x এর মান পেয়ে যাব। পরের স্টেপে দেখো 4x স্টেপ এপার নিয়ে আসবো, তাহলে 3x মাইনাস 4x। দেখো এটা প্লাস আছে, এপার আসলে কিন্তু মাইনাস হবে। আর দেখো 20কে ওপার নিয়ে যাব, তবে এখানে 10 ডিগ্রি ওপার গেলে মাইনাস 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি ওপার গেলে কিন্তু মাইনাস হবে, মানে সমান চিহ্ন এপার থেকে ওপার গেলে কিন্তু চিহ্ন পাল্টাবে, যদি প্লাস থেকে হবে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস, ইনটু থাকলে ডিভাইডেড, ডিভাইডেড থাকলে ইনটু। ঠিক আছে, দেখো তাহলে এখানে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 10 ডিগ্রি, দুইটা মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। এবার কোণ এ এর মান আমরা বের করব। এবার 180 ডিগ্রি থেকে আমরা যদি কোণ এ এর মান বাদ দিই, তাহলে আমরা কিন্তু কোণ বি পাবো। আমি আবার বলছি যে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে আমরা এই কোণটা কিন্তু বের করব। লিখছি যে অতএব কোণ এ ইকুয়াল টু কোণ এর মান হচ্ছে 3x প্লাস 20 ডিগ্রি। এবার মান বসাচ্ছি 3 ইন্টু 10 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু কোণ এর মান কিন্তু পেয়ে গেলাম, কোণ এ হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমি একটা কথা বলেছি যে কোণ এ আর কোণ বি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে হচ্ছে কোণ এ
প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা কোণ এর মান হচ্ছে কত 50 ডিগ্রি প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি, অতএব কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি ইকুয়াল টু 130 ডিগ্রি। তাহলে কোণ বি সমান কত বাড়ালো 130 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নিবে। তাহলে তোমরা কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রেখে দিবে যে সামন্ত্রিকের বিপরীত কোণ সমান, সামন্ত্রিকের বিপরীত মানে কোণ এ এর সঙ্গে কোণ সি সমান, আবার কোণ বি এর সঙ্গে কোণ ডি সমান। 1 নম্বর আর 2 নম্বর হচ্ছে সামন্ত্রিকের একই পাশের দুটি কোণের সমষ্টি, এই দুটি কোণের সমষ্টি মানে অন্তকোণ, দুটো অন্তকোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, মানে কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার কোণ বি প্লাস কোণ সি সমান 180 ডিগ্রি হবে, আবার কোণ সি প্লাস কোণ ডি সমানও 180 ডিগ্রি, মানে একই পাশের অন্তকোণগুলির সমষ্টি 2 সমকোণ। ঠিক আছে, এটা মনে রেখে দিবে। তাহলে কোণ বি এর মান হচ্ছে 130 ডিগ্রি। এবার চলে আসছিস আমরা নেক্সট অঙ্কে, হচ্ছে 1-এর 3 নম্বর। দেখো প্রশ্নটা কি দেওয়া আছে, প্রশ্ন আছে যে ওয়াই অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে 15,17 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কত? মানে 15,17 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক কত? 15,17 বিন্দুর যে প্রতিবিম্ব হবে হচ্ছে তার স্থানাঙ্ক কত, এবং সেটা ওয়াই অক্ষে সাপেক্ষে। ওয়াই অক্ষ আমরা জানি যে অনুভূমিক যে সরলরেখা থাকে সেটাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর উলম্ব যে সরলরেখা থাকে তাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। আমি একটু এঁকে দেখে দিচ্ছি। এটা হচ্ছে এক্স 0 এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স অক্ষ। এর অনুভূমিক এই সরলরেখাকে বলা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই 0 ওয়াই ড্যাশ, এটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এই উলম্ব যে অক্ষটা থাকে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ, আর যেটা অনুভূমিক যে অক্ষ থাকে তাকে বলা হচ্ছে এক্স অক্ষ। বলছে ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দু আছে 15,17। মনে করো বিন্দুটা এখানে আছে, এই একটা বিন্দু, এর মান হচ্ছে 15,17। বলছে এই বিন্দুর যে প্রতিবিম্ব হবে সেই প্রতিবিম্বর হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক কত? মনে করেন এর প্রতিবিন্দুটা এখানে গঠিত হলো, ঠিক একই দূরত্বে এখানে গঠিত হলো। এটা তাহলে এই পারে আসলে কিন্তু -15,17 হবে, কারণ এখান থেকে যখন এই দিকে আসবে মাইনাস, উপর দিকে প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে যে প্রতিবিম্ব গঠিত হবে তার স্থানাঙ্ক হবে -15,17। মনে করে এরম জায়গায় বিন্দু স্থানাঙ্ক হলো, এর প্রতিবিম্ব এখানে গঠিত হলো, তার এর স্থানাঙ্ক হবে এইভাবে মাইনাস উপর দিকে প্লাস। ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস প্লাস। তাহলে আমরা লিখব যে 15,17 বিন্দুর প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু -15,17, -15,17। এইদিকে তোমাকে আসতে হবে মাইনাস, উপর দিকে প্লাস, এটা কিন্তু মাইনাস প্লাস। আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুর প্রতিবিম্ব এখানে গঠিত হয়েছে, তাহলে এখানে স্থানাঙ্ক হবে ঠিক একই দূরত্বে, এই অক্ষ থেকে একই দূরত্ব হবে, দূরত্ব 1 থাকবে। এখান থেকে যে দূরত্ব, এই দূরত্ব 1, কিন্তু এটা হবে মাইনাস, উপর দিকে প্লাস। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 1-এর 4 নম্বর। 1-এর 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেমি হলে, একটা সমবাহু ত্রিভুজ আছে যার পরিসীমা হচ্ছে 18 সেমি। আমি একটা কথা বলে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের
তিনটি বাহু কিন্তু সমান, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকেই বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের কিন্তু তিনটি কোণ সমান হবে, অর্থাৎ প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক একটা কোণ কত হবে 60 ডিগ্রি। আরও একটা কথা বলছি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য কিন্তু সমান হবে। সমবাহু ত্রিভুজে মধ্যমা তিনটি দৈর্ঘ্য কিন্তু সমান হবে। আমি আরেকবার প্রথমতে বলে নিচ্ছি যে 1 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, 2 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান সমান এবং প্রত্যেকটা হচ্ছে 60 ডিগ্রি, আর 3 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যমার তিনটির দৈর্ঘ্য হচ্ছে সমান হবে, প্রত্যেকটা সমান হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য কী হবে, একই হবে। মধ্যমা মানে হচ্ছে উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে আমি উচ্চতা বার করব, আর উচ্চতার ফর্মুলা হচ্ছে √2 ইন্টু বাহু, √2/2 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, পাশে হচ্ছে একক। ঠিক আছে, আমি লিখছি। প্রথমে দেখো, মনে করে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, এর নাম দিচ্ছি এ বি সি। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজে কিন্তু তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এর পরিসীমা আছে 18 সেমি। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হচ্ছে 3 ইন্টু বাহু, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা। তাহলে আমি একটু লিখে নিচ্ছি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু 3 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এটা আমি কিন্তু ফর্মুলা লিখলাম। সমবাহু ত্রিভুজের পরিসীমার ফর্মুলা হলো 3 ইন্টু বাহু, সেটা দেওয়া আছে 18 সেমি। এই যে পরিসীমা, দেখো পরিসীমা দেওয়া আছে 18 সেমি, কিন্তু আমার পরিসীমা হলো 3 ইন্টু বাহু। শর্তানুসারে 3 ইন্টু বাহু ইকুয়াল টু 18, শর্তানুসারে এই দুটা কিন্তু সমান হবে। তাহলে আমরা এখানে লিখব শর্তানুসারে 3 ইন্টু বাহু ইকুয়াল টু 18, অতএব বাহু ইকুয়াল টু 18 নিচে 3 কাটলে হচ্ছে 6। তাহলে আমরা লিখবো যে বাহু ইকুয়াল টু 6 সেমি। তাহলে প্রতিটা বাহু কত হবে, 6 সেমি। এই বাহুটা হচ্ছে 6 সেমি, এটাও হচ্ছে 6 সেমি, আর এটাও হচ্ছে 6 সেমি। তিনটা বাহুই কিন্তু সমান হবে, মানে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কিন্তু সমবাহু ত্রিভুজ বলে। এবার হচ্ছে মধ্যমা মানে উচ্চতা, এই দাগ টানলে এটা ডি, এই একটা মধ্যমা, আর একটা মধ্যমা হচ্ছে এই একটা মধ্যমা, এখানে দিচ্ছি মনে করো ই, এটা হচ্ছে এফ। সমবাহু ত্রিভুজে কিন্তু তিনটি মধ্যমার দৈর্ঘ্য কিন্তু সমান হবে, মধ্যমার তিনটি দৈর্ঘ্য কি সমান সমবাহু ত্রিভুজের কিন্তু। তাহলে আমরা লিখবো উচ্চতা, তাহলে আমরা লিখবো সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু, উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে হচ্ছে মধ্যমা, সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে উচ্চতা, সমান হচ্ছে √3/2 ইন্টু 6, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, পাশে হচ্ছে সেমি, কাটলে হচ্ছে 3, সমান 3 √3 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের একটা মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে 3√3 সেমি। ত্রিভুজটির মধ্যমা তিনটি যোগফল করতে হবে, তিনটা মধ্যমার যোগফল বের করতে হবে। তারপর যেহেতু তিনটি মধ্যমার সমান, আমরা কিন্তু 3 দ্বারা গুণ করব। লিখবো এখানে যে মধ্যমা তিনটির যোগফল, মধ্যমা তিনটির যোগফল ইকুয়াল টু 3
ইন্টু 3 ইন্টু 3 রুট 3, 3 ইন্টু 3 রুট 3 সেমি। যোগের সংক্ষিপ্ত নিয়ম কি? গুণ বলা হয়। আমরা যোগ না করে 3 দ্বারা গুণ করছি, ঠিক আছে। তাহলে এখানে 3 3কে 9 রুট 3 সেমি, অ্যান্সার, এটা অ্যান্সার হবে। তাহলে সমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে 9 রুট 3 সেমি। আমি আর একবার বলে নিচ্ছি, প্রথমটাই বলছি, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজে কিন্তু প্রতিটা কোণ সমান হবে এবং এক একটা কোণ হবে 60 ডিগ্রি। আর সমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা দৈর্ঘ্য কিন্তু সমান হবে। মধ্যমা মানে হচ্ছে উচ্চতা, হ্যাঁ। আর সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, সেটা আমরা বের করলাম, সেটা হচ্ছে 3 √3 সেমি। একে আমরা 3 দিয়ে গুণ করলে আমরা 3টা মধ্যমার যোগফল পেয়ে যাব, সেটা হচ্ছে 9 √3 সেমি, ঠিক আছে। এবার আমি চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-1 নম্বর। দেখো প্রশ্নটা কি আছে, প্রশ্ন আছে যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, এখানে কিন্তু বলছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, তাহলে আমাকে কিন্তু বিক্রয় মূল্যটা ধরতে হবে। আমি বলেছি যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। যদি বিক্রয় মূল্য উপর থাকে আমরা ধরি বিক্রয় মূল্য 100 টাকা, আর যদি ক্রয় মূল্য উপর থাকে ধরি ক্রয় মূল্য 100 টাকা, ঠিক আছে। বলছে ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর, বলছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। বলছে বিক্রয় মূল্যের উপর যদি 10% ক্ষতি হয়, বলছে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে। আমি একটা কথা আবার বলছি, অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই ধরে নেব। অঙ্কে যদি দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে আমরা কিন্তু ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আবার যদি অঙ্কে দেওয়া থাকে যে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে আমরা লিখব ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে এখানে দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, এখানে কিন্তু আমরা বিক্রয় মূল্যটা ধরে নেব। তাহলে লিখে নিচ্ছি, ধরি বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে যেহেতু এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য উপর 10% ক্ষতি, তাহলে আমরা এখানে কিন্তু প্রথমেই বিক্রয় মূল্যটা ধরে নেব 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 10% ক্ষতি হয়, তুমি 100 টাকায় বিক্রি করে যদি 10 টাকা ক্ষতি, তাহলে তুমি কিনেছো কত দিয়া, মানে ক্রয় করেছো কত দিয়া। আমি আবার বলছি যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, মানে তুমি বিক্রি করছো 100 টাকা দিয়ে। এবার 100 টাকায় বিক্রি করে তোমার 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তুমি কত টাকা দিয়ে ক্রয় করেছো, মানে কিনেছো কত টাকা দিয়ে। তাহলে এবার যোগ হবে, ক্ষতি মানে এখানে কিন্তু যোগ বিপরীত, মানে 100 প্লাস নিশ্চয়ই তুমি 110 টাকায় কিনেছো, 110 টাকায় কিনে তুমি 100 টাকায় বিক্রি করছো, যার জন্য তোমার 10 টাকা ক্ষতি। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্যের উপর, এখানে লিখব বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 10 ইকুয়াল টু 110 টাকা, 110 টাকা। কমপ্লিট। আমি আরও একবার বলছি, খুব ভালো করে শুনবে। এখানে প্রশ্ন দেওয়া আছে যে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে আমরা কিন্তু ধরে নিয়েছি যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি ধরলাম সে বিক্রি করেছে 100 টাকা দিয়ে। এবার সে 100 টাকা দিয়ে বিক্রি করায় তার 10 টাকা ক্ষতি হয়েছে। 100 টাকাতে বিক্রি করাতে 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সে কিনেছে কততে ক্রয় করছে, তাহলে নিশ্চয়ই 110 টাকায় ক্রয় করছে। 110 টাকায় ক্রয় করে সে যদি 100 টাকায় বিক্রি করে, তাহলে 10 টাকা ক্ষতি, সেটা বিক্রির মূল্যের উপর 10% ক্ষতি। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার বলছে, এবার আমরা লিখবো যে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত, মানে 110-এর উপর ক্ষতি কত, 110, সে ক্রয় করছে কিন্তু 110 টাকা, তাহলে 110 টাকায় ক্ষতি হয় এত, একে কত 100 কত, সেটা আমরা বের করব। এবার লিখছি অতএব ক্ষতি ইকুয়াল টু, ক্ষতি ইকুয়াল টু 110 মাইনাস 100 ইকুয়াল টু 10 টাকা।
এইবার আমরা লিখব যে 110 টাকায় ক্ষতি হয় 10 টাকা, মানে ক্রয় মূল্যের উপর কত ক্ষতি, ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি। তো ক্রয় মূল্য তো 110, 110 টাকায় ক্ষতি 10 টাকা, একে কত 100 কত, তাহলে আমি লিখব 110 টাকায় ক্ষতি হয় ইকুয়াল টু 10 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে 10-এর নিচে 110, শতকরা, শতকরা মানে 100 টাকায়, অতএব 100 টাকায় ক্ষতি হয়, তাহলে এখানে 10 গুণন 100 আর নিচে 110, শতকরা মানে 100 টাকায় কত ক্ষতি হয়। তাহলে আমরা একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 100 নিচে 11, তাহলে 9-11-99, তাহলে 9.1-11%। তাহলে আমরা অ্যান্সার লিখবো যে ক্রয় মূল্যের উপর ক্ষতি, লিখবো ক্রয় মূল্যের উপর ক্ষতি, আমরা অ্যান্সার লিখছি ক্রয় মূল্যের উপর ক্ষতি, ক্রয় মূল্যের উপর ক্ষতি ইকুয়াল টু 9.1-11%। এটা হচ্ছে অ্যান্সার, 9.1-11%। খুব ভালো করে দেখো, খুব ভালো করে বুঝবে, ঠিক আছে। এবার চলে এসেছি নেক্সট অঙ্কে, 2-2 নম্বর। দেখো প্রশ্ন আছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি ইস টু ডিসি ইকুয়াল টু 3:2 হয়, 3:2 হয়, এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমি একটা ছবি এঁকে নিচ্ছি। মনে করি একটা ত্রিভুজ, নাম দিচ্ছি হচ্ছে এসি বাহুর উপর, এখানে দিচ্ছি এ সি, এখানে দিচ্ছে বি। এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু, যাতে এডি হচ্ছে, আমি ধরে নিচ্ছি 3, আমি এখানে ধরি এডি ইকুয়াল টু 3x সেমি, ধরে নিচ্ছি এডি হচ্ছে 3x সেমি। ধরি সিডি, ধরি ডিসি ইকুয়াল টু 2x সেমি। আমি ধরে নিলাম এটা হচ্ছে 3x সেমি আর এটা হচ্ছে 2x সেমি, আমি কিন্তু ধরে নিলাম। এবার আমি দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। দুটা ত্রিভুজের ক্ষেত্রফল আমি লিখছি যে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে বিডি ইন্টু ভূমি হচ্ছে এডি ইন্টু বিডি, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান হাফ ইন্টু এডির মান হচ্ছে 3x আর বিডি থাকবে এত বর্গ সেমি। তাহলে ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 3x ইন্টু বিডি, ভূমি হচ্ছে 3x, উচ্চতা হচ্ছে বিডি। এবার চলে আসছি ত্রিভুজ বিসিডি বা বিডিসি, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি হচ্ছে ডিসি বা সিডি, ভূমি ডিসি আর উচ্চতা হচ্ছে বিডি, ঠিক আছে, উচ্চতা হচ্ছে বিডি, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান হাফ ইন্টু ডিসি হচ্ছে 2x ইন্টু বিডি বর্গ সেমি।
কমপ্লিট। তাহলে আমি কিন্তু দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম। আমি একবার বার করলাম ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, সেটা হচ্ছে হাফ ইন্টু এডি ইন্টু বিডি, তার মানে হাফ ইন্টু 3x ইন্টু বিডি বর্গ সেমি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, যেটা হচ্ছে ত্রিভুজ বিডিসি ক্ষেত্রফল, তাই হাফ ইন্টু 2x ইন্টু বিডি বর্গ সেমি। এবার এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলে আমি অনুপাত করছি, অনুপাত লিখব ত্রিভুজ এ বি ডি ইস টু ত্রিভুজ বি ডি সি ইকুয়াল টু হাফ ইন্টু 3x ইন্টু বিডি ইস টু হাফ ইন্টু 2x ইন্টু বিডি। তাহলে আমরা যদি এখান থেকে ছোটো করে হাফ এক্স আর বিডি কমায় দিচ্ছি, হাফ এক্স আর বিডি কমায় দিচ্ছি, তাহলে এখানে থাকছে 3:2। এবার দেখো দুটো ত্রিভুজের কিন্তু অনুপাত হচ্ছে 3:2। এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3:2। আমরা কিন্তু সেটা বের করলাম। এখানে কিন্তু আমরা দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। প্রথমে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু 3x ইন্টু বিডি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, সেটা হচ্ছে হাফ ইন্টু 2x ইন্টু বিডি। এইবার দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত করলাম, সেটা হচ্ছে 3:2 বাড়ালো। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? মোট কত? 40 বর্গ সেমি। আমি একটু লিখে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 40 বর্গ সেমি। ত্রিভুজ এবিসি মানে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেমি। এই যে দুটো ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফলের অনুপাত 3:2। আমার তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করব সেই অনুপাত দ্বারা গুণ, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এবার লিখব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 40 গুণন, দেখো বিডিসির অনুপাত হচ্ছে 2 আর নিচে হচ্ছে 5, কাটলে হচ্ছে 8 সমান 16 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে তোমরা কিন্তু করবে। প্রথমে তোমরা দুটা ত্রিভুজের ক্ষেত্রফল বের তার অনুপাত করবে, তারপর আমরা টোটাল ক্ষেত্রফলকে আমরা সেই অনুপাতে বের করব। আমরা যদি এই ত্রিভুজ বের করতাম তাহলে আমরা 3 দ্বারা গুণ করতাম, নিচে 5 লিখতাম। আর যখন আমরা এই ত্রিভুজ বের করব তখন আমরা 40 × 2 আর নিচে 5। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে যে 1,1 এবং 2p² বাই 1 + p², 1 - p তার হোল স্কয়ার বাই 1 + p²। বলছে বিন্দুর দুটির মধ্যে দূরত্ব কত? এই যে দুটো বিন্দু তো আছে, এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। আমি আবার বলছি, দুটো বিন্দুর দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস, এটা কিন্তু রুটের মধ্যে, প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। আমি বের করছি। তাহলে আমাকে দুটো বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 1,1 আর একটা হচ্ছে উপরে হচ্ছে 2p², তার নিচে 1 + p², কমা, আর একটা হচ্ছে 1 - p তার হচ্ছে হোল স্কয়ার, নিচে 1 + p²। এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বার করতে হবে। এটা মনে করো x1, এটা x2, এটা y1, এটা হচ্ছে y2, তার হচ্ছে হোল স্কয়ার, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখব যে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ইকুয়াল টু রুটের মধ্যে
x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হচ্ছে হোল স্কয়ার পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা। দুটো বিন্দুর মধ্যে যদি আমরা দূরত্ব বের করি তাহলে আমাকে এই ফর্মুলায় অঙ্কটা করতে হবে। এখানে x1 আমি এটাকে x1 ধরবো, এটাকে x2 ধরবো, এটাকে y1 ধরবো, এটাকে y2 ধরবো, তাহলে আমার হয়তো কাজের একটু সুবিধা হবে। আমি আবার বলছি, এটাকে কিন্তু আমরা x1 ধরবো, এটাকে x2 ধরবো, এটাকে y1 ধরবো, এটাকে আমরা y2 ধরবো, তাহলে আমার কাজের সুবিধা হবে। দেখ আমি লিখছি, বড় করে রুট দিবে। এখানে x1 হচ্ছে 2p স্কোয়ার বাই 1 প্লাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। x1 না, x1 মাইনাস x2 মানে 1 তার হচ্ছে হোল স্কোয়ার, x1 মাইনাস x2 তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এবার y1 হচ্ছে 1 মাইনাস পি তার হচ্ছে হোল স্কয়ার আর তার নিচে হচ্ছে 1 প্লাস, আচ্ছা আমি চিহ্নটা পাল্টে দিচ্ছি, এখানে আমি ঠিক করে লিখি। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, উপরে হচ্ছে 1 মাইনাস পি তার হচ্ছে হোল স্কয়ার, নিচে 1 প্লাস পি স্কোয়ার মাইনাস 1 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। হ্যাঁ, খুব ভালো করে দেখে নাও। তাহলে আমি আবার বলছি, এটাকে আমি x1 ধরেছি, এটাকে x2 ধরছি, এটা y1, এটা y2, ঠিক আছে। তাহলে আমার কিন্তু কাজের সুবিধা হবে। আমি এটাকে x1, এটাকে x2, এটাকে x1, এটা x2, এটা y1, এটা y2 ধরেছি। দেখো এইভাবে। এবার আমরা দেখো রুটের মধ্যে আবার লসাগু করব। এইটুকের লসাগু কী হবে? এর লসাগু কী হবে? এর লসাগু হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার, 1 প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার। এটা মাইনাস 1 দিয়ে গুণ করলে -1 মাইনাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস, এবার এখানে দেখো এখানে লসাগু হচ্ছে, এখানে লসাগু হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস পি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে -1 দিয়ে গুণ করলে -1 আর মাইনাস পি স্কোয়ার, পাশে হচ্ছে হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। কমপ্লিট। আমরা কিন্তু লসাগু করলে এর লসাগু হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার, তাহলে এই দুটো ভাগ গেলে 2p স্কোয়ার আর -1 দিয়ে গুণ করলে -1 মাইনাস পি স্কোয়ার। এখানে লসাগু 1 প্লাস পি স্কোয়ার, তাহলে 1 প্লাস পি স্কোয়ার ভাগ গেলে 1 মাইনাস পি তার হোল স্কোয়ার আর -1 মাইনাস পি স্কোয়ার। কমপ্লিট। এবার তৃতীয় লাইনটা দেখো, বর্গা দাও। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, উপরে শুধু পি স্কোয়ার -1 আর তার নিচে 1 প্লাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে উপরে কিন্তু 2p স্কোয়ার থেকে পি স্কোয়ার বাদ দিলে পি স্কোয়ার -1 আর নিচে 1 প্লাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস, এবার এখানে দেখো 1 মাইনাস পি তার হোল স্কোয়ার, এটাকে ভাঙলে হবে 1 মাইনাস স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2p প্লাস পি স্কোয়ার -1 মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে -1 মাইনাস পি স্কোয়ার আর নিচে হচ্ছে 1 প্লাস পি স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার, পাশে হচ্ছে একক। কমপ্লিট। এবার দেখো প্লাস মাইনাস পি স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস মাইনাস পি স্কোয়ার কাটবে আর এখান থেকে প্লাস মাইনাস 1 কাটবে, তাহলে এখান থেকে -2p/1 প্লাস পি স্কোয়ার তার হোল স্কোয়ার। পরের স্টেপ, আমি পরের স্টেপ এখানে আসতেছি। পরের স্টেপ, তাহলে এখানে থাকলো পি স্কোয়ার -1 তার হোল স্কোয়ার, তাহলে এটা পি স্কোয়ার -1 তার হোল স্কোয়ার সমান কী হবে? এখানে হবে p4 -2p স্কোয়ার প্লাস 1।
এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর নিচেও তাই, নিচে হচ্ছে 1 প্লাস 2p স্কোয়ার প্লাস p4, নিচেও তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। এখানে প্লাস, উপরে থাকবে শুধু মাইনাস 2p তার হোল স্কোয়ার, উপরে থাকবে মাইনাস 2p তার হোল স্কোয়ার, তাহলে এখানে 4p স্কোয়ার, এখানে হবে 4p স্কোয়ার, উপরে হবে মাইনাস 2p তার হোল স্কোয়ার মানে 4p স্কোয়ার, আর নিচে হচ্ছে নিচে 1 প্লাস 2p স্কোয়ার প্লাস p4, পাশে হচ্ছে একক, পাশে একক। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস 2p তার হোল স্কোয়ার, তার মানে 4p স্কোয়ার, মাইনাস থাকবে না, প্লাস হোল স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, আর নিচে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কমপ্লিট। এইবার আমরা টোটাল মিলার লসাগু করব, আমরা টোটাল ধরে লসাগু করব। লসাগু হবে হচ্ছে 1 প্লাস 2p স্কোয়ার প্লাস p4, তাহলে এটা ভাগ গেলে এখানে থাকবে হচ্ছে p4 মাইনাস 2p স্কোয়ার প্লাস 1 প্লাস এখানে হচ্ছে 4p স্কোয়ার, পাশে হচ্ছে একক, পাশে হচ্ছে একক। ঠিক আছে, এবার আমরা যদি 4p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিই প্লাস 2p স্কোয়ার হবে, তার জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এখানে হবে p4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1, আর এখানে হবে এটাও তাই p4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1, এটাও আমি সাজিয়ে নিলাম p4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1। এবার দেখো উপর নিচ কিন্তু কেটে যাবে, একই জিনিস কেটে যাবে, তার মানে রুটের মধ্যে 1 সমান 1, তাহলে আমার অ্যান্সার হবে 1। তাহলে এত একক 1 একক, পাশে আমার একক লিখতে হবে, এত একক, এখানে হচ্ছে একক 1 একক, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার দুটা বিন্দুর মধ্যে দূরত্ব হবে 1 একক, খুব ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 2-এর 4 নম্বর, বলছে একটি বৃত্তের পরিধি পাই সেমি, একটা বৃত্তের পরিধি হচ্ছে পাই সেমি, তার ব্যাসের দৈর্ঘ্য কত? আমাকে ব্যাস বার করতে হবে, ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আমরা কিন্তু ব্যাস পাবো, ব্যাস ইকুয়াল টু 2 ইন্টু ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই ব্যাসার্ধ ধরে নেব আর সেমি, আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি, মনে করি এরকম একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, ঠিক আছে, একটা বৃত্ত, এই বৃত্তের কিন্তু পরিধি দেওয়া আছে হচ্ছে পাই সেমি, আর আমরা জানি পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর, এটা কিন্তু পরিধি, আর এটা হচ্ছে ব্যাস, মনে করো এ, এটা হচ্ছে ও হচ্ছে কেন্দ্র, এটা বি, এই এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটা হচ্ছে পরিধি, এই গোটাটা হচ্ছে পরিধি। এই পরিধির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু আর, মানে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ এত সেমি। তাহলে আমরা ব্যাসার্ধ আর সেমি ধরে নিছি, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, এটা আমরা ধরছি আর সেমি, আবার এখান থেকে এই পর্যন্ত আর সেমি, তাহলে ব্যাস কি হবে? ব্যাস হচ্ছে 2r, আর প্লাস আর মানে 2r, ব্যাস হচ্ছে 2r সেমি, ব্যাস ইকুয়াল টু 2r সেমি, তার মানে ব্যাস ইকুয়াল টু 2r সেমি। এবার আমরা কিন্তু পরিধি বের করব। কেন পরিধি বের করব? অঙ্কের মধ্যে কিন্তু পরিধি দেওয়া আছে, দেখো এখানে পরিধির দৈর্ঘ্য দেয়, যে পরিধি দেওয়া আছে পাই সেমি, আমরা জানি অঙ্কে যেটা দেওয়া থাকবে আমরা কিন্তু সেটাই বের করব, বের করার শর্তানুসারে দুটো কী করবো? সমান করব। অঙ্কে যেহেতু পরিধি দেওয়া আছে আমিও কিন্তু পরিধি বের করব, আর পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর সেমি। তাহলে লিখবো যে অতএব পরিধি ইকুয়াল টু
পরিধি ইকুয়াল টু 2 ইন্টু পাই ইন্টু আর সেমি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, তাহলে আমার ধরা অনুযায়ী পরিধির ফর্মুলা 2 ইন্টু পাই ইন্টু আর সেমি। শর্তানুসারে এটা ইকুয়াল টু পাই, লিখব শর্তানুসারে 2 ইন্টু পাই ইন্টু আর ইকুয়াল টু পাই। এবার দুই দিক থেকে পাই তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকছে 2r ইকুয়াল টু 1, এখানে থাকছে 2r ইকুয়াল, দুই দিক থেকে পাই তুলে দিলাম, এখানে শুধু 1 থাকবে আর এখানে থাকবে 2r, তাহলে 2r ইকুয়াল টু 1। 2r মানেই তো ব্যাস, এখানে হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য কত, এখানে চাইছে যে ব্যাসের দৈর্ঘ্য কত। 2r বের করলাম, 2r মানেই ব্যাস, তাহলে আমরা পেয়ে গেলাম যে অতএব ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 1 সেমি, ব্যাসের দৈর্ঘ্য 1 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাস, সেটা হচ্ছে 1 সেমি। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 2-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে যে আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে। আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? আমরা জানি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা আর মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। আমি আবার বলছি, কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি উত্তরটা। আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা, আপেক্ষিক পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে কোনো শ্রেণীর পরিসংখ্যা, প্রথমে লিখবো যে কোনো শ্রেণীর পরিসংখ্যা, কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। ঠিক আছে, আমি আরেকবার বলে নিচ্ছি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। এবার আপেক্ষিক পরিসংখ্যা সমান কি? নিচে লিখবো আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু এখানে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। এটা হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা, শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাহলে আমরা আবার বলে নিচ্ছি, আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে? আমরা বলি যে কোনো শ্রেণীর পরিসংখ্যা এবং মোট পরিসংখ্যার অনুপাতকে ওই শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বলে। তার মানে আপেক্ষিক পরিসংখ্যা ইকুয়াল টু শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তাহলে তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে,
আর কিন্তু সাবস্ক্রাইব করবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে এবং তারাও যেন সাবস্ক্রাইব করবে, তোমরা সেটা চেষ্টা করবে। আর একটা কথা বলছি, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিও পেতে তোমাদের অসুবিধা হবে। তাই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর তোমাদের আমি মডেল কোশ্চেন মানে প্রশ্নবিচিত্রার সবগুলোই মডেল কোশ্চেন করে দেবো, আমাকে একটু সময় দিতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।